নেয়। অয়ন দীর্ঘশ্বাস ছেড়ে টেনে ঘাড় হেলিয়ে তাকালো ফুপির দিকে, নিরেট কঞ্চে বলল, নিজেকে শান্ত করো। আমার ভাইকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে আনবো, দেশের সবচেয়ে ভালো উকিল হায়ার করবো। সঞ্জনা ডুকরি কেঁদে উঠলো। এবার মস্তিষ্কে জানান দিচ্ছে তার ছেলে ফিরে আবার তার কাছে আসবে, কিন্তু মন মানছে না। বেহায় মন ডাকছে বারবার। সন্ধ্যা নামতেই আর ঘন্টা খানিক বাকি। গাড়ির সারি এসে থামলো আহসান মঞ্জিলের সামনে। লতিফ মিয়ার অবস্থান গেটের পাশে। আবির্ভাবের গাড়ির সাথে লাশবাহী গাড়ি দেখে বুকের ভেতর ধক করে উঠলো, হাত পা কাঁপছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দ্রুত, কম্পিত হাতে খুলে দিল গেটের পালা। নিজেকে একটু সরিয়ে নিয়ে গাড়ি ঢোকার জায়গা করে দিল। লাশবাহী গাড়ি আর অয়নদের গায়ে ঢুকলো, শাড়ি বেঁধে ছুটলো নিজেদের গন্তব্যে। চারিপাশে পরিবেশ শুনশান, নীরবতা। অয়ন গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ালো। লতিফ মিয়া এক ছুটে আসলো অয়নের পাশে, কম্পিত গলায় বলল, আবির্ভাব কোথায় বাবা? অয়নের মুখে কোনো কথা নেই। লতিফ মিয়া আবারও একই প্রশ্ন করলো। অয়ন প্রশ্ন তোয়াক্কা না করে পাবেলের দিকে তাকালো, নিরেট গলায় বলল, ফুপিকে বের হতে সাহায্য করে একটু। পাবেল সঞ্জনার হাতে ধরলো আলতোভাবে, ভীষণ যত্ন নিয়ে সঞ্জনাকে বাইরে বের করতে সাহায্য করলো। সঞ্জনা পা বাড়ালো আহসান মঞ্জিলে। এ বাড়িতে ছিল কয়েকটা দিন আগেও, তবে অন্ধকার ছাড়ার কিছুই দেখতে পায় নাই সেভাবে। বাড়ির চারপাশে ভালোভাবে তাকিয়ে নিল একবার। লতিফ মিয়া ছুটেছে বাসার দিকে, সদর দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো কয়েকবার। দরজা খুলে সামনে দাঁড়ালো সানিয়া, শাড়ির আঁচল কাঁধে টেনে এনে হাস্যজ্জ্বল মুখ নিয়ে বলল, কিছু বলবেন চাচা? লাগবে কিছু? লতিফ মিয়া চোখের পানি ছেড়ে দিল, হাত পা কাঁপছে থরথরে। গাড় উঁচিয়ে বাসার ভেতরটা দেখে নিল। সানিয়ার সন্দেহ হচ্ছে কেমন। ফ্রিজগুলো গুছিয়ে ব্যস্ত স্বরে বলল, চাচা কি হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? শরীর খারাপ করছে কি? লতিফ মিয়া কম্পিত স্বরে বলল, সারা মামনি কোথায়? আপু ভিতরে। আপু শরীরটা ভালো না, তেমন শুয়ে আছে। কি হয়েছে বলুন তো, আপনি এমন করছেন কেন? লতিফ মিয়া এবার ঝুঁকড়ে কেঁদে উঠলো, ধপ করে বসে পড়লো মেঝেতে, অস্পষ্ট স্বরে বলল। আবির্ভাব সানিয়া চম্পালা তুতলিয়ে বলল, কি হয়েছে ভাইয়ার? আপনি খেয়ালি করছেন কেন চাচা? প্লিজ বলুন কি হয়েছে? লতিফ মিয়া আঙুল তুলে বাইরে দেখালো, গলার স্বর যেন নিভে গেছে, কথা বলা দায়। সানিয়া পাশ কাটিয়ে সদর দরজার দিকে একটু এগিয়ে আসলো, ঘাড় বাঁকিয়ে তাকাতে চোখ আটকালো লাশবাহী গাড়ির দিকে। তৎক্ষণাৎ হাত ফসকে ফোন পড়ে গেল নিচে, চিৎকার দিল বেশ জোরে। লতিফ মিয়াকে পাশ কাটিয়ে এক ছুটে বাসার ভিতরে চলে আসলো, চিৎকার দিয়ে ডাকলো সবাইকে। আতঙ্কে ভরা সবার হৃদয়, প্রতিটি মুহূর্তে খারাপ সংবাদ পাওয়ার আশঙ্কা। সানিয়ার চিৎকার কানে পৌঁছালো সারহার, বুক কাঁপছে। শোয়া থেকে উঠে বসলো, হাত পা কেমন অবশ্যই আসছে। আতঙ্কে চোখ গিলে নিল কয়েকবার। আল্লাহকে স্মরণ করলো প্রতি মুহূর্তে। প্রেগনেন্সির 8 মাস চলে, ভারী পেট নিয়ে সহজে চলা দুষ্কর। বল খাটিয়ে দ্রুত নিচে নেমে আসলো। শাহনারাজ ছবি ড্রয়িং রুমে। সানিয়া ফুপিয়ে কাঁদছে। সারা দ্রুত পায়ে নিচে নামলো, সানিয়ার পাশে এসে ব্যস্ত স্বরে শুধল, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? শাহনারা তাকালো সারার দিকে, আদুরে স্বরে বলল, তুই এই অবস্থায় নিচে নামতে গেলি কেন? সারা মায়ের প্রশ্নে তোয়াক্কা না করে সানিয়ার মুখোমুখি হলো, দু কাঁধে হাত রেখে বলল, সানিয়া বলো কি হয়েছে? কাঁদছো কেন তুমি এভাবে? সানিয়া সিক্ত নয়ন চেয়ে দেখলো সারার আর ছবিকে। ছবি কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছে, আতঙ্ক ভরা চোখ মুখ, কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না। সানিয়া নিজেকে শান্ত করলো, এবার সারার দিকে তাকিয়ে বলল, তুমি শান্ত হও আপু, নিজেকে সামলাও। সারা এবার বেশ জড়িয়ে ধমকালো সানিয়াকে, কড়া গলায় বলল, আমার চিন্তা হচ্ছে সানিয়া, কেন এমন হেয়ালি করছো? কি হয়েছে বলো। সানিয়া ফুপে কেঁদে ফেললো, ভেজে গলায় বলল, বাইরের লাশের গাড়ি। শাহানারা আতঙ্কে চিৎকার দিল, ছবির ছোট কাঁপছে। সারা থ হয়ে দাঁড়িয়ে রইল কিছু সময়, নিজেকে ধাতস্থ করতে এক ছুটে পা বাড়ালো দরজার, সদর দরজার পারে। যতটুকু পারছে দৌড়াচ্ছে। লাশবাহী গাড়ির চোখে পড়তে চিৎকার দিল বেশ জোরে। ফের পা রাখলো গাড়ির দিকে। অয়ন তাকালো বোনের দিকে, যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। এক দৌড়ে বোনকে চাপড়ে ধরলো, বাধা দিয়ে বলল, কি করছিস বনু? কেন এমন করছিস? এই শরীর নিয়ে কেউ ওইভাবে দৌড়ায়? পাগল হয়ে গেছিস তুই? সারা চিৎকার দিয়ে বলল, ছেড়ে দাও আমায়, আমাকে যেতে দাও ওনার কাছে। আমার কথার আগে শোন বনু। সারা শুনল না অয়নের কথা। হাত পা ছুটছে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো লাশবাহী গাড়ির পাশে। অয়ন জোরে ধমকালো সারাকে। সারা শান্ত হলো এবার, ভাইয়ের দিকে তাকিয়ে চোখ ফুলিয়ে কেঁদে উঠল। অয়নের চোখেও পানি। সারা অগোচরে চোখের পানি মুছে নিরেট গলায় বলল, আমরা ভাইয়াকে ফিরে আনবো বনু। ভাইয়ের সাথে খারাপ কিছু হওয়ার আগে যেভাবেই হোক মুক্ত করবো তাকে। সারা অয়নের বুক থেকে মাথা তুলে সন্দেহজনিত গলায় বলল, মুক্ত করে আনবে মানে? উনি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, একদম। তবে এই গাড়ি এখানে কেন? গাড়িতে লাশ। আহসান পরিবারের সবাই বাইরে বের হলো এবার।
শাহানারা ছবি এগিয়ে আসলো অনেক পাশে। ছবি কাঁদছে ভীষণ, ভেজা গলায় থেমে থেমে বলল, ভাইয়া কোথায়? কেন ভাইয়াকে দেখতে পারছি না আমি? এখানে ভাইয়া নেই কেন? দিশাহারা কাকে রেখে কাকে সামলাবে? চোখ বন্ধ করে নিয়ে শ্বাস নিল কয়েকবার, দম ছেড়ে বলল, তোমরা প্লিজ নিজেদের মধ্যে সবকিছু বানিয়ে নিও না, আমাকে বলতে দাও ভেতরে লাশটা ছোট চাচ্ছুর। মুহূর্তের মধ্যে কথা থেমে গেল সবার। সবাই চট করে ঘাড় ঘুরালো শান্তা হোসেনের দিকে। কথাটা কানে পৌঁছালে শান্তা হোসেনের চিৎকার দিল জোরে। এক ছুটে এগিয়ে গেল, গাড়ির সামনে দরজা খুলে ভেতরে ঢুকল। সালে আহসানের রক্তাক্ত শরীর বুকে আঁকড়ে ধরে হাও মাও করে কান্না করছে। সানার এগিয়ে গেল শান্তা হোসেনের দিকে। সান্ত্বনা দেওয়ার ভাষা জানেনি তার। সালে আহসানের মৃত্যুর রহস্য তাদের কাছে এখনো অজানা, তবে নিজের পাপের শাস্তি পেয়েছে সালে আহসান। পুরো বাগান জুড়ে হয়েছে কান্নাকাটি। সাদা রঙের গাড়ি এসে থামলো আহসান মঞ্জিলের গেটের সামনে। গাড়ির ড্রাইভিং সিটে অবস্থান রাইয়ানের। চট্টগ্রামের ব্যবসা দেখাশোনার দায়িত্ব তার। কাজের সূত্রে বেশিরভাগ সময় থাকতে হয় সেখানে। গাড়ি দাঁড় করিয়ে জানলা দিয়ে মুখ খানিক বের করে তাকালো বাগানের দিকে। বাইরে থেকে লাশবাহী গাড়ির একাংশ দেখা যাচ্ছে। পাশের সিটে বসা আয়াত অসহায় চোখে তাকাচ্ছে বারবার ভাইয়ের দিকে। পেছনের সিটে ছন্নছাড়া অবস্থায় বসে আছে সাদেক আহসান। বাংলো থেকে মুক্তি পেয়ে এগিয়ে আসলো বাসার দিকে। তখনও রাইয়ানের গাড়িটি চোখে পড়ে। কোনো কিছু না ভেবে চলে এসেছে রাইয়ানের সাথে। রাইয়ানের নির্বাক চাহনি ঘাড় ঘোরালো সাদেক আহসানের দিকে, নির্লিপ্ত স্বরে আওড়ালো, বড় আব্বু, বাসায় কার কি হয়েছে? সাদেক আহসানও এ ব্যাপারে অবগত নয়। বুকের ভেতর খচখচ করছে, মস্তিষ্ক রক্তক্ষরণ হচ্ছে যেন। মনে মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আবির্ভাব অথবা অবিকের কিছু হলো না তো। সাদেক আহসান তুতলালো, মুখের থুতু ফেলে দিল জানালা দিয়ে। প্রেশার বেড়েছে, একদিন ওষুধ না খেলে অবস্থা খারাপ হয়ে যায়, অথচ দীর্ঘ 10 দিন বন্ধ ছিল ওই নীরব বাড়িতে কোনো রকম ওষুধ ছাড়া। শ্বাস টেনে পড়ল। আমি বুঝতে পারতেছি না, চলো তো ভেতরে গিয়ে দেখি। রায়ান গাড়ি স্টার্ট করলো। পার্কিং লটে গাড়ি পার্ক করে আয়াতের আঙুল ধরে গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ালো। অস্থির হৃদয় নিয়ে এসে দাঁড়ালো সবার সামনে। শান্তা আহসানের বীরের মধ্যে চোখ আটকালো ছেলে দুটোর উপর। হাও মাও করে কান্নায় ভেঙে পড়লো এবার। সালে আহসান প্রাণহীন দেহ, স্ট্রেচার রাখা, লাশের শরীর ঢাকা গামছা দিয়ে বাতাসে আলগা হলো মুখশ্রী। রায়ান তাকিয়ে আছে বাবা নিথর দেহের দিকে, চোখ ছলছল করছে। আয়াত রায়ানের হাত ছেড়ে দিয়ে দাঁড়ালো বাবার লাশের পাশে। আঙুলে বর দেখানি কুচু হলো, নাদুস নুদুস ছোট্ট হাতখানা রাখলো বাবার মুখে। রক্তের দাগগুলো ডলে ডলে মোছার চেষ্টা করছে। বাবার নোংরা শরীর নিয়ে বাবা বাগানে শুয়ে আছে কেন? পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে ছোট্ট আয়াতের অসহায় চাহনে। চোখ দুটো খুঁজছে অয়নকে। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াত মুচকে এসে এগিয়ে আসলো অয়নের পাশে, আঙুল ঝাঁকিয়ে বলল, বাইউ, বাবাকে ডেকে তুলে আসো। কেমন পাগল দেখেছ? এই নোংরা শরীর নিয়ে এভাবে এখানে শুয়ে আছে। অয়ন ডান হাত দ্বারা নিজের চোখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। ছোট্ট আয়াতের চোখে চোখ রাখার সাহস নেই। সালে আহসানের খুন সে করার জন্য মোটে অনুতপ্ত না, অনুতপ্ত আয়াতের বাবাকে খুন করার জন্য। অনেক কান্না দেখে আয়াত ফুপিয়ে কেঁদে উঠল, চোখ ফুলিয়ে বলল, কাঁদছো কেন তোমরা সবাই? আমার বাবা উঠছে না কেন বাইউ? শান্তা আহসানের মুহূর্তে ছেলের হাত টেনে নিজের সংস্পর্শে নিয়ে এলো। ছেলেকে বুকে আগলে নিয়ে বলল, ওরা কেউ তোর ভাই না, ওরা তোর শত্রু। তোর বাবাকে ওরা খুন করেছে, এতিম করে দিয়েছে তোদের। খবরদার এদের ভাই বলে ডাকবি না। বাবা নামক বটছায়ার মাথার উপর থেকে হারিয়ে আয়াত রায়ান বাবার মুখে হাত রেখে অশ্রু ফেললো কয়েক ফোঁটা। ফের সোজা হয়ে তাকালো অনেক দিকে, ভেজা গলায় বলল, বাবার দাফনের ব্যবস্থা করো ভাইয়া। শান্তা আহসান এবার তেলে বেগুনে জ্বলে উঠলো। ছেলের কলার খাবড়ে ধরে চিৎকার দিয়ে বলল, কি বললাম শুনলি না? ওরা তোর বাবার খুনি, ওদের আমি ছুতেও দিব না তোর বাবাকে। রায়ান তাকালো মায়ের দিকে। মায়ের মনের অবস্থা ভালো না, ক্ষিপ্ত হৃদয় এসব উল্টোপাল্টা কথা বলা অসম্ভব কিছু না। মায়ের মাথায় হাত রেখে বলল, বাবা কি কি করেছে তার সবকিছু সাক্ষী তো তুমি মা। শোনোনি, পাপ বাপকেও ছাড়ে না। নিজেদের লোকেদের ক্ষতি করে এসেছে এতদিন, সে দায় নিবে কে? তুমি শান্ত হও। শান্তা আহসান তীব্র ঘৃণা ছেলেকে দূরে ঠেলে দিলে সরিয়ে ডুকরে কেঁদে ফেলো এবার। সাদেক আহসান দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে সবার অগোচরে। তাদের লোভ লালসা আজ এই পথে এনে দাঁড় করিয়েছে। সারা থ হয়ে আছে বাগানের ঘাসের উপরে, পাশে বসে আছে ছবি হেঁচকে তুলে কাঁদছে এখনো। মনের হাজারো চিন্তা। এতগুলো খুন করার পর তার ভাইকে কি কখনো ছাড়িয়ে আনা সম্ভব হবে?
ভাইয়ের কিছু হয়ে গেলে তখন কি হবে? অয়ন এগিয়ে গেল দুজনের কাছে, হাঁটু করে বসলো সারার পাশে, কাঁধে হাত রাখে নির্লিপ্ত স্বরে বলল, এখানে এইভাবে বসে থাকিস না বোন, চিন্তা করিস না, আমি বলছি তো ভাইয়াকে ছাড়িয়ে আনবো। সারা ছন্ন ছড়া মুখশ্রী অকপটে ঘুরে গেল অন্যের পানে, হাঁপাচ্ছে ফিসার, জোরে জোরে শ্বাস টেনে পড়ল, মিথ্যা সান্ত্বনা দিও না ভাইয়া, এতগুলো খুনের আসামি কখনো এভাবে ছাড়া পাবে না। প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। সারা তাচ্ছিলে হাসি হাসলো, অন্যের দিকে তাকিয়ে হাত এগিয়ে দিয়ে বলল, আমাকে একটু উঠতে সাহায্য করবে? আমি ভেতরে যেতে চাই। অয়ন বোনের হাত ধরে উঠতে সাহায্য করলো। সারা উঠে দাঁড়াতে অয়ন ছবির পাশে গিয়ে বসলো। এবার ছবির মাথায় হাত রেখে বলল, উঠো, ভেতরে চলো। ছবি অসহায় চাহনি, ঠোঁট কাঁপছে, গলায় কান্না দলা পেকে যাচ্ছে, যেন অয়ন কড়া গলায় বলল, তোমরা এভাবে ভেঙে পড়ো যদি, নাকি তোমাদের আমি সামলাবো, নাকি ভাইয়াদের ছাড়ানোর ব্যবস্থা করব? ছবি নিজেকে শান্ত করলো তৎক্ষণাৎ, চোখের পানি মুছে বলল, আমরা কাঁদবো না একদম, প্লিজ আপনি ভাইয়াকে ছাড়িয়ে আনুন। ওঠো, নিজেকে শান্ত করো, বোনের ঠিকঠাক দেখাশোনা করো। ভাইয়ের অনাগত সন্তান এবং বোনের সুস্থতার জন্য আমাদের নিজেদের আগে শক্ত হতে হবে। ছবি সারার পাশে গিয়ে এগিয়ে আসলো, এক হাতে কাঁধে রেখে অন্য হাত দিয়ে সারার ডান হাত চেপে ধরলো, শান্ত গলায় বলল, ভিতরে চলো আপু, অনেক সময় বাইরে এসেছো, এখন একটু রেস্ট দরকার তোমার। সারা কোনোরকম বাক্যবে না করে হাঁটা শুরু করলো ছবির সাথে। অয়ন যাচ্ছে পিছু পিছু। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে খানিক মুখ বের করে সঞ্জনা মৃদু স্বরে ডাক, অয়ন। অয়ন চট করে দাঁড়ালো। এবার বাসার সবার বাইরে আসা দেখে সঞ্জনা গাড়িতে উঠে বসেছিল। এত সব ঝামেলার মধ্যে অয়ন প্রায় ভুলেই বসেছিল সঞ্জনার কথা। দ্রুত গাড়ির দরজা খুলে সঞ্জনাকে বাইরে বের করলো। সারা ছবির দৃষ্টি সঞ্জনার দিকে। অয়ন কুপির কাঁধে হাত রেখে ধীরে ধীরে ছবি আর সারার সামনে এনে দাঁড় করালো। সঞ্জনা নির্বাক চাহনি তাকিয়ে থাকলো কিছুক্ষণ। অয়ন ছবিকে দেখিয়ে নিরেট স্বরে বলল, ফুপি, এটা তোমার মেয়ে আহিরা। চমকালো ছবি। সঞ্জনা চোখের পানি চিকচিক করছে। তার সেই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেছে। ছবি ছলছল নয়নে মাকে দেখছে। সঞ্জনা এগিয়ে গেল ছবির পাশে, মুখে আলতো ভাবে হাত ছোয়ালো, ভেজা গলায় বলল, আহিরা সোনা আমার। ছবি কম্পিত ঠোঁট কোটরে জমা পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কেঁদে ফেললো। মাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে নিল। সঞ্জনা কাঁদছে, ভীষণ কাঁদছে। ছবিকে সোজা করে দাঁড় করিয়ে কপালে আলতো চুমু এঁকে দিল। সঞ্জনাকে চোখে পড়তে পাশে এগিয়ে এসে সবাই। নিস্তব্ধ পরিবেশ, আবেগঘন ও পূর্ণ মিলনে সবাই স্তব্ধ। সানারা এক পা দুপা করে এগিয়ে আসলো সঞ্জনার পাশে, অবিশ্বাস্য চাহনি। তার চোখের পানি মুছে এগিয়ে আসলো সঞ্জনার পাশে, গলার স্বর একটু ভারী করে বলল, এ ভারী অন্যায় কাজ। শুধু নিজের মেয়েকে আদর করলে হবে? একমাত্র পুত্রবধূকে আদর কে করবে শুনি? সঞ্জনা তাকালো শাহানার দিকে, প্রশ্নাত্মক চাহনি। এতদিন দূরে থাকার দরুন কারো ব্যাপারে অবগত নয় সঞ্জনা। শাহানারা ফিউচিয়ে বলল, বুঝলে না তাই তো? সঞ্জনা অবহেলায় মাথা দুলিয়ে বুঝালো সে বুঝেনি শাহানার কথা। শাহানা মুচকি এসে বলল, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার ছেলের বউ, তোমার সারাহ। সঞ্জনা অবাক হলো ভীষণ। তার পাশে দাঁড়ানো মেয়েটা সারা, তার আবির্ভাবের বউ, তার দেখা স্বপ্ন এবার পূরণ হয়েছে। সঞ্জনার চোখ আটকে আছে সারার দিকে। কি সুন্দর বৌমা হয়েছে তার। ছবিকে ছেড়ে সারার পাশে গিয়ে দাঁড়ালো, মুখে আলতো হাত রাখলো। সারার পেট উঁচু খানিক। সঞ্জনা আর বুঝতে বাকি থাকলো না কিছু, মুচকি এসে বলল, ছোটবেলায় আলতো স্বরে বলতি, ফুপি আমি কিন্তু তোমার বৌমা হব। সত্যি সত্যি আমার ছেলের বউ হয়েছিস তুই? সারা আলগোছে মুখ লুকালো পুপির বুকে। পুপিকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে পুপিয়ে কেঁদে ফেলল। সঞ্জনা সারার মাথায় হাত বুলিয়ে দিল, আদুরে স্বরে বলল, কাঁদে না মা, আবির্ভাব ঠিক চলে আসবে, ওর কিছু হবে না। তুই এই অবস্থায় কান্নাকাটি করলে আমার নাতিপুতির ক্ষতি হয়ে যাবে। সারা সোজা হয়ে দাঁড়ালো, ভেজা গলায় বলল, সত্যি আমার ছেলে ফিরে আসবে আমার কাছে? আসবে সোনা, তুই এভাবে কান্না করিস না। নিচু ছাদের ঘর, বাতাসে ভিজে চুনের গন্ধ। এক কোণে মাটির খালি কলসি আর তার পাশে ভাঙা একটা চেয়ার। সেই ঘরে বসে আছে আবির্ভাব, রক্তাক্ত ধুলোবালি মাখা চোখে, অথই ক্লান্তি। পাশে হাত পা ছড়িয়ে পড়ে আছে অভিক, নাক বেয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে রক্তকণিকা। কোনো জিজ্ঞাসাবাদের দরকার ছিল না, ওরা জানতো আবির্ভাবই করেছে খুন। অথচ তা বোঝানোর আগে থানা চত্বরে ঢুকতেই হ্যান্ডকাফে
বাধা হাতের মাঝখান দিয়ে এক পুলিশ গায়ের জোরে ঠেলে দিল দেয়ালে। পিঠের হাড়ে ধাক্কা খেয়ে শ্বাস আটকে গেল আবির্ভাবের। বড্ড বুদ্ধিমান মনে করিস নিজেকে, তাই না? খুব দৌড় করিয়েছিস এতদিন আমাদের। আজ তোর হাড় মাংস আলাদা করে তবেই ছাড়বো। চড়া গলায় ধমকে এক অফিসার নামহীন লাঠিটা ঘোরাতে ঘোরাতে এগিয়ে এলো। আবির্ভাবের মুখ ভরে উঠেছে রক্তে, তবে ঠোঁটের কোনায় বাঁকা হাসি। অফিসার একদম সংস্পর্শে এসে দাঁড়ালো আবির্ভাবের। শার্টের কলার চেপে ধরে আবির্ভাবের রক্তাক্ত দেহখানা দাঁড় করালো। আবির্ভাব চলছে, দাঁড়ানোর মতো অবস্থায় নেই। তাকে ঠেলে নিয়ে যাওয়া হলো ভেতরের একটি অন্ধকার কক্ষে। ওখানে আলো আছে না, জানালা নেই, শুধু কংক্রিটের দেয়াল আর জীর্ণ মেঝে। একটা পুরনো কাঠের খাটিয়া ছুঁড়ে ফেলে দেওয়া হলো তাকে। কাঁধে আঘাত পেল, মুখে টু শব্দ করেনি আবির্ভাব। ইন্সপেক্টর এগিয়ে আসলো আবির্ভাবের পাশে, চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বিস্ফোরক পঞ্চে পড়ল। টাকার গরমে প্রয়োজনে অপ্রয়োজনে বেশ চোটপাট করেছিস আমাদের উপর। তোর মতো খুনিকে থেরাপি দেওয়ার জন্য এটা গোপনীয় স্থান আমাদের। বেশি চোটপাট করবি কি? বাইরে তোর ভাই আছে না, ওরে উপরে পাঠিয়ে দিব, মিথ্যা রিপোর্ট করে দেখাবো। আবির্ভাব গর্জে উঠল, এবার হুঙ্কার ছেড়ে বলল, কাকে ভয় দেখাস? এই হাতে কত বড় বড় রাঘব বোয়ালদের শেষ করেছি। তোর মতো চুনোপুটিকে খুন করতে আমার কয়েক সেকেন্ডের ব্যাপার। আই সোয়ার খুন করে ফেলবো যদি আর একটা আঘাত করিস আমার ভাইয়ের শরীরে। ইন্সপেক্টর হো করে হেসে ফেল। এবার যেন ভীষণ মজার কথা বলেছে আবির্ভাব। পেট চেপে ধরে বলল, কাল কোর্টে গেলেই তোর এই বড় বড় বুলি সব হাওয়া হয়ে যাবে। বিশ্বাস কর, একদম চাই না তোর ফাঁসির রায় আসুক। আমি চাই তোর জেল হোক, যাবজ্জীবন জেল। জেলের ভিতরে তোর জন্য প্রতিদিন জামাই ভোজন সাজাতে পারবো আমি। আবির্ভাব মুখে জমা রক্ত থুথু দিয়ে ফেলে হো হো করে হেসে দিয়ে বলল, হাতি গর্ত থেকে একবার উঠলে তোদের মতো চামচিকাকে পায়ের তলে পিষে মারবে, বাস্টার্ড কোথাকার। অফিসার গর্জে উঠল, লাঠি শক্ত করে চেপে আঘাত করতে নিলে পেছন থেকে ঢাক পড়ল। কনস্টেবল এসে বলল, স্যার, ওনার বাসার লোক এসেছেন, উকিল নিয়ে এসেছে, দেখা করতে চায় বাসার লোক ওনার সাথে। অফিসার দমল। এবার আগে হিসিসি বেরিয়ে গেল রুম থেকে। নিজের চেয়ারে এসে বসল। উকিল শান্ত গলায় বলল, মিস্টার চৌধুরী আর মিস্টার অভিকের সাথে আমরা একটু দেখা করতে চাই। অফিসার ফাইলে চোখ মেলে পড়ল, এখন কোনো দেখা হবে না, কাল একেবারে কোর্টে গিয়ে দেখা করে নেবেন। সারা ছটফট করছে চেয়ারে বসে। অরুণিমা কম্পিত সারার কাঁধে হাত রাখলো, আশ্বস্ত করে বলল, শান্ত হও, উকিল সাহেব কথা বলছে তো। অন গলা খাকারি দিয়ে বলল, আমরা ভাইয়াদের একটু দেখতে চাই, প্লিজ দেখা করতে দেন অফিসার। অফিসার রাগী গলায় বলল, বললাম না দেখা করা যাবে না। উকিল চোখের ইশারা আশ্বস্ত করলো অয়নকে। হাতের কাগজখানা অফিসারের সামনে এগিয়ে দিয়ে বলল, কোর্টের অনুমতি নেওয়া আছে, আপনি কোর্টের নোটিশ অবমাননা করতে পারবেন না। পুলিশ রাগে দৃষ্টি নিক্ষেপ করলো কিছু সময়। কনস্টেবলকে বলল, ওনাদের বাইরে নিয়ে আসো। মুখে পানির ছিটা দিয়ে অভিকের জ্ঞান ফেরানো হয়েছে। রক্তাক্ত দুর্বল শরীর নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাস্টডির বাইরে আসলো আবির্ভাব। পিছু পিছু আসছে অভিক। অরুণিমা অসহায় চাহনি প্রিয় মানুষটাকে এভাবে দেখে বুকের মধ্যে ঝড় বয়েছে। যেন এক ছুটে অভিককে সামনে গিয়ে দাঁড়ালো। অভিকের রক্তাক্ত শরীরটাকে নিজের বাহু ধরে আবদ্ধ করে ডুকরে কেঁদে উঠল। অভিকের ভেতর চাপ আর্তনাদ, মুখে ক্ষীণ হাসে। অরুণিমা মাথায় হাত রেখে বলল, অরুণিমা শুনল না অভিকের মিথ্যে সান্ত্বনা। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। সারা তাকিয়ে আছে আবির্ভাবের পানে, নাক মুখ দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। ভালোবাসা মানুষের এমন করুণ অবস্থা যেন অসহনীয়। চাহনি স্থির সেদিকে, বুকের ভেতর দুমড়ে মুছে যাচ্ছে। কোটর ছেলে অশ্রু গড়িয়ে পড়ল। আবির্ভাব দু হাত মেলে দিয়ে দাঁড়িয়েছে নিজের স্ত্রীকে বুকে আগলে, বুকের দহন নেভানোর তীব্র প্রয়াস। সারার পায়ে স্থির অদৃশ্য শেকলে যেন বন্দি, ছোট কম্পন অবিরত। সারা নিজেকে ধাতস্থ করলো বেশ খানিক পর। ভারী পেট নিয়ে ছুটে গেল আবির্ভাবের পাশে, মুখে হাত বুলিয়ে ঝুঁকড়ি কেঁদে উঠল। আবির্ভাবকে নিজের বাহুডোরে বন্দি করল। আবির্ভাব সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে সোজা করে ধার করালো, কপালে আলতো চুমু এঁকে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, বাসায় যাও বউ, চিন্তা করো না, নিজের যত্ন নাও। আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে না? তুমি ভেঙে পড়লে কিভাবে হবে? আমি পারবো না একা মানুষ করতে আপনার সন্তানকে।
আমার আপনাকে লাগবে। সারা আবির্ভাবের হাত টেনে নিজের পেটে আলতোভাবে রাখলো, ভেজা গলায় বলল, ওকে ছুঁয়ে কথা দিন আপনি আমাকে একা করে দেবেন না, চলে আসবেন আমার কাছে। আবির্ভাবের বুক কেঁপে উঠলো চট করে, পেট থেকে হাত সরালো, ক্ষীণ হেসে বলল, যাবো বউ। সত্যি তো? হুম। আবির্ভাব তাকালো অয়নের দিকে, অয়নকে কাছে ডেকে বলল, ওদের নিয়ে বাড়ি যা, আর এখানে আনিস না ওদের। অয়নের চোখ ভিজে উঠেছে। প্রিয় ভাইদের এমন চেহারা দেখে নিজেকে আটকানো দায়। ভেজা গলায় কিছু বলতে গেলে আবির্ভাব আটকে দেয়, চোখের ইশারায় বলে, ওদের নিয়ে যা এখান থেকে। অয়ন দীর্ঘশ্বাস ছাড়ে, সারা কাঁধে হাত রাখে। সারা আবির্ভাবকে আরো আশেপাশে জড়িয়ে নেয়, ডুকরি কেঁদে বলে, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। আবির্ভাব চোখের পানি ছেড়ে দেয় এবার, তবে নিজেকে শক্ত রাখার তীব্র প্রচেষ্টা। চোখ বন্ধ করে কড়া গলায় বলে, ওকে নিয়ে যা বলছি। অয়ন জোর খাটিয়ে সারাকে ছাড়িয়ে নেয়। অভিকের সাথে কথা ছেড়ে বেরিয়ে আসে থানা থেকে। আহসান মঞ্জিলের পরিবেশ নিস্তব্ধ, নেই কোনো হইচই, নেই কোনো আমেজ, শুধু রয়েছে সকলের মনে বিষাদের ছায়া। রান্নাঘরের টুংটাং আওয়াজটা আজ শোনা যাচ্ছে না। সাদেক আহসান বসে আছে ড্রয়িং রুমের সোফায়, চোখে মুখের অবস্থা করুন। চোখের কোনায় কালছিটে দাগ পড়ে আছে। নিজের সাজানো সংসার ভেঙে চলে শেষ, ভাঙনের দায় বুঝি তারই। সে তো সবার বড়, এই বাড়ির মাথা। সে লোভ লালসা যদি না রাখতো তাহলে এত কিছু হতো না। সাজানো সংসার ভেঙে যেত না এভাবে। দীর্ঘশ্বাস ছাড়লো সাদেক আহসান। সোফা ছেড়ে উঠে যেতে নিলে চোখ আটকালো সিঁড়ির উপর। সানজানা নামছে নিচে। সাদেক আহসান তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। বড় বোনের চোখে চোখ রাখার সাহস তার নেই। বোনের সাথে ঘটে যাওয়া এত অন্যায়ের সাথে সরাসরি যুক্ত না থাকলেও সাদেক আহসান সবই জানত। সে বাধা দেয়নি সালেহ আহসানকে, সে দায় নিবে কে? সানজানা এক পা দুপা করে এগিয়ে আসলো সাদেক আহসানের পাশে। সাদেক আহসান মাথা ঝুঁকালো পুরোপুরি ফ্লোরের দিকে। সানজানা নিরেট গলায় ডাকলো, সাদেক। সাদেক আহসান তাকালো বোনের দিকে, চোখ ভিজে উঠলো অশ্রুতে। ছোট কাপসে চট করে বসে পড়লো সঞ্জনার পায়ের সামনে। দু হাত দ্বারা সঞ্জনার পা আঁকড়ে ধরে টুকরি কেঁদে উঠল, অস্পষ্ট স্বরে আওড়ালো, আমাকে ক্ষমা করে দাও আপা। আমি স্বার্থপরের মতো এতদিন তোমাদের ক্ষতি চেয়ে এসেছি। তোমাদের সাথে ঘটে যাওয়া এত অন্যায় চোখে দেখেও দেখি নাই। বাবা মা হারা সন্তানদের মাথার উপর ভরসা হাতটাও রাখি নাই। আমার লোভ লালসা আমার সব শেষ করে দিয়েছে আপা। আমি ধরে রাখতে পারি নাই এ সংসার। ছেলে মেয়েদের সুখের জন্য টাকার পাহাড় করতে চেয়েছিলাম, কিন্তু আমি তাদের সুখ দিতে পারি নাই। আজ এই অবস্থার জন্য আমি দায়ী। আমাকে তুমি ক্ষমা করে দাও। সঞ্জনার কোটরে জমা পানি মুছে নিল অগোচরে। খানিক ঝুঁকে সাদেক আহসানের দু বাহু ধরে টেনে তুলল, নিবু নিবু স্বরে বলল, এখন মান অভিমান করে রাখার সময় না আবির্ভাব। অভিকে ছাড়াতে হবে আমাদের। শহরের বেস্ট উকিল ঠিক করতে হবে। আমি তো তেমন কিছু চিনি না, তুই খোঁজ কিছু নিয়েছিস? চিন্তা করো না, আমি শহরের সবচেয়ে ভালো উকিল হায়ার করেছি। ছেলে দুটো মুক্তি পাবে তো? সাদেক আহসান শ্বাস ছেড়ে বলল, দেখা যাক কি হয়। তুই ভালোভাবে খোঁজ নে, ওদের তো আজকেই কোর্টে তোলা হবে। চিন্তা করো, আমার সকল ব্যবস্থা করা আছে। সঞ্জনা সাদেক আহসানের সাথে কথা সেরে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরে অবস্থান চায়না বেগম আর সানিয়ার। সানারার শরীর খারাপ ভীষণ। বাসা এত বড় দুর্ঘটনা ধাক্কা সামলানো না পেরে অসুস্থ হয়ে পড়েছে। চায়না বেগমের চোখে সঞ্জনার দিকে পড়তে ব্যস্ত স্বরে বলল, আপা আপনি এখানে কিছু খাবেন? বানিয়ে দিব? না না, আমি কিছু খাবো না। তোমাদের কাজ হয়ে গেলে বলো, আমি সারা আর আহিয়ার জন্য একটু রান্না করব। ঠিক আছে আসুন না, পাশে চুলা তো খালি পড়ে আছে। সঞ্জনা এগিয়ে গেল চুলোর পাশে। ছেলে মেয়েদের জন্য রান্না করলো বেশ যত্ন করে। ডাইনিং টেবিলে হালকা পাতলা নাস্তা সাজানো। কারো মনের অবস্থা ভালো না, কেউ খাওয়ার অবস্থায় নেই। সানিয়া খাবার প্লেটে খাবার বেড়ে পা বাড়লো শান্তা হোসেনের রুমের দিকে। সানারা ভাঙা গলায় ডাকলো সানিয়াকে, মৃদুস্বরে বলল, মেজর মনের অবস্থা ভালো না, ওকে কিছু বলো না। সানিয়া মাথায় কাপড় টেনে বলল, ঠিক আছে বড় আম্মু। সানিয়া দরজার সামনে এসে গলা খাকারি দিল, মৃদুস্বরে বলল, মেজো আম্মু ভেতরে আসবো? শান্তা আহসান বিছানায় মাথা হেলিয়ে বসে আছে। সানিয়া ডাকে নড়ে চড়ে বসলো, চোখ ঘুরালো অন্যদিকে। সানিয়া অনুমতির আশায় না থেকে ঝুঁকলো রুমের ভেতর। খাবার টেবিলের উপর রেখে নির্লিপ্ত স্বরে বলল, খাবারটা খেয়ে নিন মেজো আম্মু। শান্তা আহসানের চোখ ছলছল করছে, কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো গাল পেয়ে। চট করে পানি মুছে ভেজা গলায় বলল, একটা কাজ করতে পারবে? কি কাজ মেজো আম্মু বলুন না, আমি এক্ষুনি করে দিচ্ছি।
এই খাবারে একটু বিষ মিশিয়ে এনে দাও, আমি মরে যেতে চাই, বেঁচে থাকার ইচ্ছা নেই আমার আর। কি যাতা বলছেন? আপনি এভাবে ভেঙে পড়বেন না। ভাই আর আয়াতকে দেখে রাখবে কে? শান্তা হোসেন হাউমাউ করে কেঁদে উঠল, খাবারের প্লেট ছুঁড়ে নিচে ফেলে দিল, অস্পষ্ট স্বরে পড়ল, কেউ আসবে না আমার সামনে, আমি তোমাদের কাউকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যাও এখান থেকে। সানিয়া শান্তা হোসেনের দিকে এগিয়ে যেতে নিলে শান্তা হোসেন হুঙ্কার ছেড়ে ধাক্কা দিয়ে খানিক দূরে সরিয়ে দেয়। বাঘিনী নাই হুঙ্কার ছেড়ে বলে, কথা কানে যায় না তোমাদের, বলছি না বেরিয়ে যাও। সানিয়া দীর্ঘশ্বাস ছাড়ে বেরিয়ে আসে রুম থেকে। পরনে কালো বোরখা, মাথায় পেঁচানো কালো হিজাব। ছবি আর অয়নের সাহায্যে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে সারহা। আজ শরীরটা বেশি খারাপ, পেটে মৃদু ব্যথা অনুভব করছে। নিচে নামতেই সানারা ব্যস্ত স্বরে বলল, এই গরমে তুই বোরকা পরেছিস কেন? কোথাও যাবি কি? এই অবস্থায় এখন বাইরে যাওয়া ঠিক হবে না মা। সারা তাকালো অয়নের দিকে, ক্ষীণ স্বরে বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, চলো যেতে হবে। সঞ্জনা এগিয়ে আসলো সারার পাশে, দীর্ঘশ্বাস টেনে বলল, আমার ছেলের কাছে যাবি? সারা তাকালো সঞ্জনার দিকে, চোখ ফুরিয়ে কেঁদে উঠল। সঞ্জনা সারাকে বুকে টেনে বলল, বেশ, যাবি যখন তখন বাধা দেব না, তবে বের হওয়ার আগে কিছু খেয়ে তবেই বের হতে হবে। দেরি হয়ে যাও ফুপি। কিচ্ছু দেরি হবে না, সবে বাজে 8টা, এখনো অনেক সময় আছে। আর তাছাড়া আমরাও তো যাব, এসো আগে খেয়ে নাও। আমার কিছু খেতে ইচ্ছে করছে না ফুপি, প্লিজ জোর করো না। খেতে মন না চাইলেও তো খেতে হবে, নিজের জন্য না হলেও বাচ্চার সুস্থতার জন্য খেতে হবে। সারার ইচ্ছের বিরুদ্ধে বসলো খাবার চেপেলে। সঞ্জনা ছবিকে নিজের কাছে টেনে আদর করলো। কিছু সময় সারার পাশে চেয়ার টেনে বসিয়ে দিয়ে প্লেটে খাবার তুলে খাইয়ে দিল দুজনকে। সকাল 10:15। আবির্ভাব আর অভিককে কোর্টে তোলা হয়েছে। কাঠগড়ায় দাঁড়ানো আবির্ভাবের অবস্থা শোচনীয়। রাতভর লাগাতার টর্চার চলছে তাদের উপর। অভিকের অবস্থা আরও করুণ, মাথা হেলিয়ে পড়েছে নিচের দিকে, দাঁড়িয়ে থাকা দায়। আবির্ভাব দুর্বল শরীর নিয়ে শক্ত হাত চেপে ধরল অভিককে। জজ এসে বসলো তার চেয়ারে বসে থাকা সারা ছটফট করছে, হাত পা ঘামছে অনবরত। পাশে বসে থাকা বুঝল বোনের মনোভাব, সান্ত্বনার ভাষা নেই তার। সে নিজেই ভুক্তভোগী এই রোগে, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ছবি পারছে না শুধু চিৎকার করে কান্না করতে। দুই ভাইয়ের এমন করুণ অবস্থা চোখে দেখা যায় না। পূর্ণিমা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছে লাগাতার। সঞ্জনার বুকে দহন। এত বছর পর ছেলেকে কাছে পেয়েও প্রায় হারাতে বসেছে। প্রসিকিউটর, উকিল সকল সাক্ষ্য প্রমাণ হাজির করলো জজের কাছে। ডিফেন্স লয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে শাস্তি কিছুটা কম পাইয়ে দেবার। জজ সাহেব সকল সাক্ষ্য প্রমাণে চোখ বুলিয়ে নিল। চশমার ফ্রেমে চোখের উপর টেনে নিয়ে তাকালো ডিফেন্স লয়ারের দিকে, শান্ত গলায় বলল, আপনার কোনো সাক্ষ্য প্রমাণ থাকলে সেটা আদালতে পেশ করুন। ডিফেন্স লয়ার জমা দিল সকল প্রমাণ। আদালতের কথার হইচই। কাঠের হাতুড়িতে আঘাত করে সবাইকে চুপ করার অনুরোধ জানালো জজ। দীর্ঘশ্বাস টেনে তাকালো আবির্ভাব আর অভিকের দিকে, নির্লিপ্ত স্বরে বলল, আপনাদের কিছু বলার আছে? আবির্ভাব খান নাড়ল দুই দিকে। জজ আসনে খানিক নড়েচড়ে বসলেন। কাঠের হাতুড়ির গভীর আঘাত কোর্টরুম প্রতিধ্বনি হলো। অতঃপর দৃঢ় অথচ ভারাক্রান্ত কণ্ঠে উচ্চারণ করলেন, আসামির প্রাণোদিভাবে নিজেদের অপরাধ স্বীকার করেছে। সকল সাক্ষ্য প্রমাণের গভীর পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে মিস্টার চৌধুরী এবং অভিক আহসানের প্রকাশ্য দিবালোক নৃশংস হত্যার সংগঠিত করেছে। তাদের অতীতের করুণ পরিণতির প্রতি সম্মান রক্ষা ও 307 ধারা বিধি অনুসারে তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান কইলা হইল। আইনের দৃষ্টি সকলের প্রতি সমান, এই সত্য অবিচল মশাল হাতে আদালত রায় প্রদান করিল। আবির্ভাব নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করিল। কোর্টের থমথমে পরিবেশ মুহূর্তেই পরিবর্তন হলো। চিৎকার দিল সারা, হাউ মাউ করে কাঁদছে। সঙ্গে যুক্ত হচ্ছে ছবি, অরুণিমা, অয়ন দিশেহারা। সারাকে আঁকড়ে ধরল বুকে। সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। এই বিচ্ছেদ মোটেই কাম্য নয়। আবির্ভাবের অভিককে নামানো হলো কাঠগড়ার থেকে নিচে। পুলিশ এসে দাঁড়ালো পাশে। কোর্টের বাইরে নিয়ে যেতে নিলেই সারা এসে আশেপাশে জড়িয়ে নিল আবির্ভাবকে। চিৎকার দিয়ে বলল, মিথ্যাবাদী প্রতারক, কেন মিথ্যে বলেছিলেন আমায়? কেন বলেছিলেন সারা জীবন পাশে থাকবেন? কাল না বড় বড় মুখ করে বললেন ফিরে আসবেন আমার কাছে, তাহলে আজ কেন চলে যাচ্ছেন? কেন একা করে দিচ্ছেন আমায়? আমি এই বিচ্ছেদ সহ্য করব কি করে? কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া? আপনাকে ছেড়ে থাকার উপায় বলে দিয়ে যান আমায়। আবির্ভাব চোখের পানি ছেড়ে দিল, ভেজা গলায় বলল,
শান্ত হও বউ। এত উত্তেজিত হলে আমাদের সন্তানের ক্ষতি হবে, তোমার শরীর খারাপ করবে। তুমি ভেঙে পড়ো না। আবির্ভাব সারার পেটে হাত রেখে বলল, ওকে তোমার মতো করে মানুষ করিও। জন্মের পর থেকে ওর মাথায় গেঁথে দিও বাবা নামক কোনো কিছুই নেই ওর জীবনে। আমি চাই না আমার সন্তান জানুক তার বাবা খুনি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তারা কাছে ভীষণ হাম্মা করে কাছে। আবির্ভাব অনুনয় স্বরে বলল, বউ শেষবারের মতো ওকে একটু আদর করতে দিবে?